তো এই টিকাটা দেখো 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় 100% কমন, একদম 100%। তো যারা এই টিকাটা এখনো মুখস্থ করনি আর যারা বুঝতে পারছো না, তো প্লিজ এই ভিডিওটা দেখো, 100% বললাম, একদম মুখস্থ হয়ে যাবে। তো সবাই এই টিকাটা কিন্তু মুখস্থ করে নেবে। তো আমি তোমাদেরকে এই টিকাটা কিন্তু এক্সট্রা ক্লাসে করাচ্ছি, মেইন ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এক্সট্রা ক্লাসে এই অধ্যায় থেকে আরোহমূলক দোষ থেকে, মানে 12 নম্বর অধ্যায় থেকে দুটো টিকা আসবে 8-এর। তো টোটাল 5টা অধ্যায় থেকে কিন্তু তোমাদের বড় প্রশ্ন আসবে, 8 মার্কের 5টা প্রশ্ন আসবে। হ্যাঁ, তো 5টা অধ্যায় থেকে। তো আরোহমূলক লাস্ট অধ্যায়, তোমাদের লাস্ট অধ্যায় থেকে আমি কিন্তু এগুলো কিন্তু আগেই লিখে দিয়েছি। বহু কারণবাদ, অপর্যবেক্ষণমূলক দোষ, কাকতালীয় দোষ, একটি শর্ত বা আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, একটি অবান্তর বিষয়কে মনে করা দোষ। তো এরকম আমার মেইন ক্লাসে কিন্তু এগুলো কমপ্লিট হয়েছে, কিন্তু তোমাদের মধ্যে অনেকের টিকা খুঁজে পাওনি, অনেকে বুঝতে পারছো না, তার জন্য আমি এক্সট্রা ক্লাসে কিন্তু এই যে বহু কারণবাদ এক্সট্রা ক্লাসে করিয়েছি। তারপর আজকে তো কাকতালীয় দোষ, তারপর অবৈধ সামান্যীকরণ দোষ, তাও একটি শর্তকে এটাও আমি করে দিয়েছি। তো আজকে নিয়ে কিন্তু কাকতালীয় দোষটা কিন্তু 4 নাম্বার হচ্ছে। তো 4 নাম্বার কিন্তু তোমাদের এই টিকাটা কিন্তু আমি এক্সট্রা ক্লাসে করাচ্ছি। তো বাকিগুলো তোমরা কিন্তু চ্যানেলটা ভিজিট করে নিও, আর না বুঝতে পারলে কমেন্ট করবে, আমি এক্সট্রা ক্লাসে বুঝিয়ে দেবো। তো এইভাবে প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমাদের এক্সট্রা ক্লাস চলছে। যেমন নোটগুলো বোঝানো চলছে, ঠিক তেমনি লজিকেও কিন্তু কত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে পরীক্ষা, সেগুলো এক্সট্রা ক্লাস চলছে। হ্যাঁ, তো প্রত্যেকটা ক্লাসই চলছে, মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে এক্সট্রা ক্লাসগুলো তোমরা করবে। আমি যা যা লিখে দিয়েছি যে সেগুলো যদি পড়ো, 100% বললাম 80-তে 80। তো চলো এই অধ্যায় থেকে কাকতালীয় দোষটা বুঝে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি, আর যারা মুখস্থ করনি আজকে লিখে মুখস্থ করে নেবে। তো আগে আমি তোমাদের হচ্ছে বলে দেই, যাতে তোমাদের লিখতে সুবিধা হয়, ঠিক আছে? তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এটা 12 নম্বর অধ্যায়, কাকতালীয় দোষ। তো তোমরা এক্সট্রা ক্লাসগুলো করে নিও, সঙ্গে মেইন ক্লাসটাও করে নেবে। তো দেখো, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলা হয় যে আমি আগে পড়ে দিচ্ছি, তারপর তোমার লিখতে সুবিধা হবে, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলা হয় যে কারণ হলো শর্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। দাঁড়ি, কারণ অবশ্যই কার্যের পূর্ববর্তী ঘটনা হয়। দাঁড়ি, কিন্তু যে কোনো পূর্ববর্তী ঘটনা কারণ নয়। দাঁড়ি, যে কোনো পূর্ববর্তী ঘটনাকে কোনো একটি পরবর্তী ঘটনার কারণ বললে যুক্তিতে যে দোষ ঘটে সেই দোষকে কাকতালীয় দোষ বলে। আগে আমি পড়ে শোনাচ্ছি, তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমাদের 1 সেকেন্ডে নোটটা মুখস্থ হয়ে যায়। যেমন পয়েন্ট করে লিখবে, তাল গাছের ওপর দিয়ে একটি কাক উড়ে যাওয়ার পরই গাছ থেকে একটি তাল খসে পড়ল, কাজেই কাক উড়ে যাওয়া তাল পড়ার কারণ। এটা একটা উদাহরণ। প্যারা চেঞ্জ করে লিখবে, উদাহরণটা পয়েন্ট করে লিখবে, উপরের যুক্তিটিতে ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগের ফলে কাকতালীয় দোষ ঘটেছে। দাঁড়ি, কেননা এক্ষেত্রে কাক উড়ে যাওয়া তাল পড়ার কারণ হিসেবে গণ্য করা হয়েছে। দাঁড়ি, কিন্তু কাক উড়ে যাওয়ার সঙ্গে তাল পড়ার কোনরূপ কার্যকারণ সম্পর্ক নেই। দাঁড়ি, এক্ষেত্রে কাক উড়ে যাওয়া তাল পড়ার পূর্ববর্তী ঘটনা হলেও নিয়ত পূর্ববর্তী ঘটনা নয়। দাঁড়ি, কিন্তু কারণ হতে গেলে কোনো ঘটনাকে কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা হতে হবে। দাঁড়ি, সুতরাং আলোচ্য যুক্তিটিতে কাক উড়ে যাওয়া তাল পড়ার নিয়ত পূর্ববর্তী ঘটনা নয় বলে যুক্তিটি কাকতালীয় দোষে দুষ্ট হয়েছে। তো এই হলো তোমাদের নোট। এখান থেকে নোটটা যদি লেখো 4-এ 4। এবার বিষয় হচ্ছে নোটটা মুখস্থ করতে হবে, তার জন্য আমি বুঝিয়ে দিচ্ছি। এবার থেকে 100% বললাম মুখস্থ হয়ে যাবে। নোটটা আমি সহজে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যারা বুঝতে পারোনি তো
বুঝিয়ে দিচ্ছি, এবার নোটটা মুখস্থ হয়ে যাবে। তো বাকিগুলো তোমরা দেখে নেবে, পরপর এক্সট্রা ক্লাসে আমি করিয়ে দিয়েছি। আর যেগুলো বললাম যেগুলো সবগুলোই পড়তে হবে আরোমূলক দোষ থেকে, সেগুলো পড়লে 100% তোমরা কিন্তু এই অধ্যায় থেকে 8 নাম্বার পেয়ে যাবে। 4 করে আসবে, টিকা 2 আসবে, ঠিক আছে? তো মুখস্থ করে নেবে। তো আমি এখন তোমাদের নোটটা বুঝিয়ে দিচ্ছি। কাকতালীয় দোষ, এই কাকতালীয় শব্দটা আশা করি তোমরা কিন্তু টিভিতে এমনি অনেকেই বলে, টিভিতেও বলে, বেশিরভাগই এই শব্দগুলো বলে। সাধারণত এটা মানে একটা মানে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, কাকতালীয়ভাবে ঘটেছে, ঠিক আছে? তো কাকতালীয়টা আমরা বলি অনেকে, কিন্তু আমরা জানি না কাকতালীয় মানে কি। কাকতালীয়ভাবে ঘটে গেছে এই কথাটা আমরা বলি, কিন্তু মানে জানি না। তো অনেকে হয়তো তোমরা বলবে, তো মানে বলতে পারবে না, কিন্তু কাকতালীয় শব্দটা বলে। তো আজকে প্রকৃত মানেটা তোমরা বুঝতে পারবে কাকতালীয় দোষটা আসলে কি। দেখো, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলা হয়, মানে বিজ্ঞানের তো একটা নিজস্ব ভাষা আছে, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলা হয় যে কারণ হলো শর্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। মানে কারণ হলো কারণ কি? কারণ হচ্ছে যা পূর্বে ঘটে তাই কারণ, যা পরে ঘটে তা কার্য। মানে পূর্ববর্তী ঘটনা কারণ, অনুবর্তী বা পরবর্তী ঘটনা হলো কার্য। এটা কিন্তু আমরা কারণ চ্যাপ্টারে আলোচনা করেছি, তাহলে বুঝতে পারলাম। কিন্তু বিজ্ঞানের ভাষাতে কারণ হলো, কারণের তো একটা নিজস্ব ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে, সেটা হলো কারণ হলো শর্তহীন, শর্ত ছাড়া, অপরিবর্তনীয় মানে পরিবর্তন ঘটবে না, পূর্ববর্তী অবশ্যই পূর্ববর্তী, মানে এতগুলো ডেফিনেশন শব্দ নিয়ে সেটাই হবে কারণ, মানে পূর্ববর্তী ঘটনা। মানে শর্তহীন অপরিবর্তনীয়, যেটা কখনো পরিবর্তন ঘটবে না, পূর্ববর্তী ঘটনা অবশ্যই আগের ঘটনা। কারণ অবশ্যই কার্যের পূর্ববর্তী ঘটনা হয়, এটাও বলছে কারণ অবশ্যই পূর্ববর্তী, সেটা তো একটা থাকতে হবে, শর্ত থাকতে হবে, কারণ অবশ্যই কার্যের পূর্ববর্তী ঘটনা হয়, অবশ্যই আগের ঘটনা তো হতেই হবে। কিন্তু যে কোনো পূর্ববর্তী ঘটনা কারণ নয়, তাই বলে যে কোনো আগে ঘটলেই যে কারণ হবে তা না, কিন্তু সেটাও বলে দিয়েছে, কিন্তু যে কোনো পূর্ববর্তী ঘটনা কিন্তু কারণ নয়, ঠিকই বলছে। যে কোনো পূর্ববর্তী ঘটনাকে কোনো একটি পরবর্তী ঘটনা মানে কার্যের, বলছে যে কোনো সব কিছু আগের ঘটনাকে যদি পরের ঘটনা মানে কি কার্যের, যে কোনো পূর্ববর্তী মানে আগের ঘটনা মানে কারণটাকে কোনো একটি পরবর্তী ঘটনা মানে কার্যের কারণ বললে যুক্তিতে যে দোষ দেখা দেয় সেটাই হচ্ছে কাকতালীয় দোষ। মানে এখানে এটাই বলতে চেয়েছে যে কারণ অবশ্যই কার্যের পূর্ববর্তী ঘটনা, ঠিক আছে? তাই বলে যে কোনো আগের ঘটনাকে তুমি কারণ বলে দেবে? যদি তুমি বলো এই ধরনের কথা, তাহলে সেখানে যে দোষ হয় সেটাই হচ্ছে কাকতালীয় দোষ। আশা করি এটাই এখানে বলেছে, বুঝতে পারলাম। তো এবার একটা উদাহরণ নিতে হবে, যেমন দিয়ে একটা উদাহরণ দিতে হবে, যেমন দিয়ে পয়েন্ট করে। তাল গাছের উপর দিয়ে একটি কাক উড়ে যাওয়ার পরই গাছ থেকে একটি তাল খসে পড়ল। বলছে তাল গাছের উপর দিয়ে একটি কাক উড়ে যাওয়ার পরই গাছ থেকে একটি তাল খসে পড়ল, কমা, কাজেই এখানে কমা বা দাঁড়িয়ে দিতে পারার অসুবিধা নেই, কাজেই কাক উড়ে যাওয়া তাল পড়ার কারণ। এটা একটা উদাহরণ দিতে হবে। এই উদাহরণের জায়গায় অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। এখানে উদাহরণটা মানে কি, যে তাল গাছের উপর দিয়ে একটি কাক উড়ে যাওয়ার পরই গাছ থেকে একটি তাল খসে পড়ল, কাজেই কাক উড়ে যাওয়া তাল পড়ার কারণ। এখানে যুক্তিটা দেওয়া হয়েছে যে তাল গাছের উপর দিয়ে একটি কাক উড়ে গেল কিছুক্ষণ আগে, মানে পূর্ববর্তী ঘটনা, কাকটা উড়ে গেল। পরবর্তী ঘটনা কি, কিছুক্ষণ পরই তালটা খসে পড়ল। তাল গাছের উপর দিয়ে একটি কাক উড়ে যাওয়ার পরই গাছ থেকে একটি তাল খসে পড়ল, কাজেই কাক উড়ে যাওয়া তাল পড়ার কারণ। এখানে কি বলা হয়েছে, কাকটা উড়ে যে গেল না, ওটাই হচ্ছে, ওর জন্যই তালটা পড়ে গেল। তো এই ধরনের যুক্তি আমরা যদি দিয়ে থাকি তাহলে সেটাতে হচ্ছে কাকতালীয় দোষ। এবার প্রশ্ন হচ্ছে এই উদাহরণই দিতে হবে, অনেক উদাহরণই দিতে পারো। আকাশে ধূমকেতুর উদয় হলো, সঙ্গে সঙ্গে রাজার মৃত্যু হলো। আকাশে ধূমকেতুর উদয় হলো, সঙ্গে সঙ্গে রাজার মৃত্যু হলো। অতএব আকাশে ধূমকেতুর উদয়ই হলো রাজার মৃত্যুর কারণ। এই যে ধূমকেতুর উদয় হলো, রাজার মৃত্যু ঘটলো। কেন? কারণ ধূমকেতুটা আগে ঘটেছে, রাজার মৃত্যুটা পরে ঘটেছে। ধূমকেতুর উদয়টা পূর্ববর্তী ঘটনা, রাজার মৃত্যুটা পরবর্তী ঘটনা। তো তোমার মাথার মধ্যে এমন ভাবে ঢুকে গেছে যে পূর্ববর্তী ঘটনা মানেই কারণ। তো সেটাই এখানে বলা হয়েছে যে কোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ বলা যাবে না।
সব কিছুকেই যদি তুমি পূর্ববর্তী ঘটনাকে কারণ বলে দাও তাহলে তো দোষ হবে, সেই দোষটাই হবে কাকতালীয় দোষ। এখানেও একটা, তো দেখো তাল গাছের উপর দিয়ে একটি কাক গেল, সেখানে তালটা পড়ে গেল, কারণ কাকটা আগে গেছে, তালটা পরে পড়ছে, কিছুক্ষণ আগে গেল, ওই জন্য তুমি ভাবলে যে তাল গাছের উপর দিয়ে কাকটা গেল, ওই জন্য তালটা পড়ে গেল। এটার উদাহরণটা আরেকভাবে হতো যে তাল গাছে কাক বসলো, সঙ্গে সঙ্গে তালটি মাটিতে পড়ে গেল, অতএব তাল গাছে কাক বসাই তাল পড়ার কারণ। এটাও একটা উদাহরণ হতে পারে, অনেকভাবে উদাহরণ, মানে তাল গাছে কাক বসলো, সঙ্গে সঙ্গে তালটি মাটিতে পড়লো, অতএব তাল গাছে কাক বসাই তাল পড়ার কারণ। এই যে এই ধরনের যে যুক্তি, এই ধরনের যুক্তিগুলো আমরা দিয়ে থাকি, যদি দেই সেগুলোই হচ্ছে কাকতালীয় দোষ। কাকতালীয় দোষ মানে বলতে চাচ্ছে যে তুমি যে কোনো পূর্ববর্তী ঘটনাকে তুমি কারণ হিসেবে প্রয়োগ করছো, এটা ঠিক না। অবশ্যই কারণ পূর্ববর্তী ঘটনা, তাই বলে যে কোনো, এই কথাটাই এখানে বলতে চেয়েছে, যে কোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ বলা যাবে না। যদি আমরা বলে থাকি তাহলে সেটাতে দোষ হবে, আর সেই দোষটাই হলো কাকতালীয় দোষ। দেখো দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, তো কত ধরনের উদাহরণ, যেমন আমরা রাস্তা দিয়েও অনেক সময় যাই, রাস্তা দিয়ে যাওয়ার সময় কি হয়, যে মনে করো যে একটা মনে করো তোমার আগে দিয়ে একটা মনে করো কোনো একটা গরু চলে গেল, তোমার আগে দিয়ে একটা গরু চলে গেল, কিছুক্ষণ পরে তোমার কিন্তু যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট ঘটলো, তো গরুটা চলে গেল, কিছুক্ষণ পর তোমার অ্যাক্সিডেন্ট ঘটলো, পূর্ববর্তী ঘটনা গরুটা রাস্তা পার হয়েছিল, কিছুক্ষণ পর তোমার অ্যাক্সিডেন্টটা ঘটলো, তো গরু চলে যাওয়ার সাথে তোমার অ্যাক্সিডেন্টের সম্পর্কটা কি? কিন্তু আমরা যদি বলে, কেউ যদি বলে হ্যাঁ হ্যাঁ ওর তো অ্যাক্সিডেন্ট ঘটবেই, ওই যে কিছুক্ষণ আগে গরুটা গেল না, রাস্তা পার হলো, ওর জন্য অ্যাক্সিডেন্ট ঘটলো, ওই গরুটাই হচ্ছে ওর অ্যাক্সিডেন্টের মূল কারণ। তো এই ধরনের যদি কেউ কথা বলে তাহলে সেটা কিন্তু কাকতালীয় দোষ। বুঝতে পারলাম? তো এই ধরনের যুক্তিটাই মানে অন্ধ যুক্তি। তাল গাছের মানে যেটা কোনো সায়েন্টিফিক ব্যাখ্যাই নেই, তাল গাছের উপর দিয়ে একটি কাক উড়ে যাওয়ার পরই গাছ থেকে একটি তাল খসে পড়লো, কাজে কাক উড়ে যাওয়া তাল পড়ার কারণ। আমরা বললাম কেন, কারণ তাল গাছে কাকটা কিছুক্ষণ আগে গেল, উড়ে গেল তাল গাছের উপর দিয়ে, কিছুক্ষণ পরে তালটা পড়ে গেল। পূর্ববর্তী ঘটনা কাকটা গেছিল, পরবর্তী ঘটনা তালটা পড়ে গেল, তা থেকে আমরা অনুমান করলাম যে ওই যে তাল গাছের উপর দিয়ে কাক গেল না, ওটার জন্যই তালটা পড়ে গেল। তো এই যে যুক্তিগুলো, এই যুক্তিগুলোকে বলা হয় কাকতালীয় দোষ। আশা করি কাকতালীয় দোষ ক্লিয়ার হয়ে গেল। তো এবার উদাহরণ দিতে হবে, এই উদাহরণটাকে এবার ব্যাখ্যা দিতে হবে। উপরের যুক্তিটিতে যেই কথাগুলো আমি তোমাদেরকে বোঝালাম সেগুলো তুমি বুঝলে তো হবে না, সেটা মনের ভাবটা তোমাকে প্রকাশ করতে হবে। এই মনের ভাবটা প্রকাশ এখন এই আমি যে কথাগুলো বললাম সেটা এবার খাতার মধ্যে প্রকাশ করতে হবে, এই উদাহরণটাকে এবার ব্যাখ্যা করতে হবে, মানে আমি যেগুলো বললাম তোমাকে সেই উদাহরণগুলো এখন ব্যাখ্যা করতে হবে। উপরের যুক্তিটিতে ব্যতিরেকি পদ্ধতির অপপ্রয়োগের ফলে কাকতালীয় দোষ ঘটেছে। কারণ আমরা পড়েছি ব্যতিরেকি পদ্ধতি আলোচনা করেছি, সেখানে এটা বুঝতে পারবে। তখন আমি বলেছিলাম ব্যতিরেকি পদ্ধতি অপপ্রয়োগের ফলে কাকতালীয় দোষ ঘটে। এই যে ব্যতিরেকি পদ্ধতি, কেননা এক্ষেত্রে কাক উড়ে যাওয়া তাল পড়ার কারণ হিসেবে গণ্য করা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে যে তাল গাছে এক্ষেত্রে কাকটা যে উড়ে যাওয়া তাল পড়ার কারণ হিসেবে গণ্য করা হয়েছে। হ্যাঁ, তাল গাছে কাকটা উড়ে গেল, সেটাকে আমরা কারণ হিসেবে গণ্য করেছি, কারণ হিসেবে ধরেছি, কিন্তু কাক উড়ে যাওয়ার সঙ্গে তাল পড়ার কোনোরূপ কার্যকারণ সম্পর্ক নেই। এটার সাথে কি কোনো কার্যকারণ সম্পর্ক আছে? কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে? তাল গাছে কাকটা যে উড়ে চলে গেল, তারপর যে তালটা পড়লো, তার সঙ্গে কার্যকারণের কি সম্পর্ক আছে? কার্যকারণ যে আমরা কারণ চ্যাপ্টারে পড়েছি, তার কি সম্পর্ক আছে? কি সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। সেটাই এখানে বলা হয়েছে যে কিন্তু কাক উড়ে যাওয়ার সঙ্গে তাল পড়ার কোনোরূপ কার্যকারণ সম্পর্ক নেই। এক্ষেত্রে কাক উড়ে যাওয়া তাল পড়ার পূর্ববর্তী ঘটনা হলেও, ঠিকই তো বলে এক্ষেত্রে এই যুক্তিটার ক্ষেত্রে কাকটা উড়ে যাওয়া তাল পড়ার পূর্ববর্তী ঘটনা মানলাম, তালটা পড়ার কিছুক্ষণ আগে কাকটা উড়ে গেছে, ওটাই বলছে যে এক্ষেত্রে কাকটা উড়ে যাওয়া তাল পড়ার পূর্ববর্তী ঘটনা হলেও নিয়ত তো পূর্ববর্তী ঘটনা, এটাই তো চিরস্থায়ী তো পূর্ববর্তী ঘটনা নয়, নিয়ত তো আর পূর্ববর্তী ঘটনা নয় কিন্তু কারণ হতে গেলে কোনো একটি ঘটনাকে কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা হতে হবে, যেটা অপরিবর্তনীয় শর্তহীন পূর্ববর্তী ঘটনা হতে হবে।
ওটাই এখানে বলা হচ্ছে, যেটা একটা সায়েন্টিফিক ব্যাখ্যা থাকতে হবে। সুতরাং আলোচ্য যুক্তিটিতে কাক উড়ে যাওয়া তাল পড়া নিয়ত পূর্ববর্তী ঘটনা নয় বলে, এই যে নিয়ত পূর্ববর্তী ঘটনা নয় বলে, এটার সঙ্গে এটা কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই। নিয়ত পূর্ববর্তী ঘটনা নয় বলে যুক্তিটি কাকতালীয় দোষে দুষ্ট হয়েছে। তাহলে বুঝাতে পারলাম, এই হলো কাকতালীয়। যে কোনো পূর্ববর্তী ঘটনাকে তুমি কারণ বললে ভুল হবে। তাহলে কারণ তখনই হবে যেটা নিয়ত পূর্ববর্তী ঘটনা, অবশ্যই পূর্ববর্তী ঘটনা, কিন্তু নিয়ত পূর্ববর্তী ঘটনা। এই জন্য বলছে সুতরাং আলোচ্য যুক্তিটিতে কাক উড়ে যাওয়া তাল পড়ার নিয়ত পূর্ববর্তী ঘটনা, পূর্ববর্তী ঘটনা হলেই হবে না, তার সঙ্গে নিয়ত পূর্ববর্তী ঘটনা নয় বলে যুক্তিটিতে কাকতালীয় দোষে দুষ্ট হয়েছে। আশা করি এই নোটটা আর তোমাদের সমস্যা সৃষ্টি করবে না। এবার আশা করি 1 সেকেন্ডে নোটটা মুখস্থ করবে। যদি মুখস্থ পড়ো, মুখস্থ করো, 4-এ 4 পেয়ে যাবে। আশা করি কেউ তোমরা বানিয়েও লিখতে পারো, কিন্তু আমি তোমাদের সুন্দর করে লিখে দিয়েছি। এখান থেকে এই যে শুরু থেকে এটুকু পড়লে একদম 4-এ 4। তো এই নিয়ে এক্সট্রা ক্লাসে আমি তোমাদের 4টা করালাম, 4টাই বুঝিয়ে দিলাম। তো বাকি তোমাদের অসুবিধা হলে তোমরা কমেন্ট করবে, আমি বাকি যে দুটো আছে সেটাও আমি বুঝিয়ে দিব। কিন্তু আমি মেইন ক্লাসে এগুলো কিন্তু আমি সব করে দিয়েছি। আমার এখন প্রত্যেকটা অধ্যায়, লজিক হোক, নোট হোক, সব কিন্তু এক্সট্রা ক্লাস চলছে, সব কিছু। মানে তোমরা তো টিউশন পড়েছো, সেই টিউশনের নোট, আমার টিউশনের নোট, আমার বোঝানো, আমার লজিক, আমার এমসিকিউ, আমার এসিকিউ, এমসিকিউ এসিকিউ 40 আসে। অনেক টিউশনে 40 নাম্বার কমন পায় না, বলে যে এমসিকিউ এসিকিউ তোমাদের ওটা ভাগ্যের ব্যাপার, পায় না। কিন্তু আমি তোমাদেরকে বলছি, আমি প্রত্যেকটা অধ্যায় থেকে আমি যা যা করিয়েছি সিলেবাস অনুযায়ী সেগুলো পড়ো। 40 নাম্বার শর্ট প্রশ্নে এমসিকিউ এসিকিউ 40 নাম্বার কেউ আটকাতে পারবে না। আমার এক্সট্রা ক্লাসগুলো দেখো কত রকম ভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, সেগুলো কিন্তু আমি এক্সট্রা ক্লাসে করিয়েছি। মেইন ক্লাসে আগে সিরিয়ালি আমার সব নোটপত্র কমপ্লিট করে দিয়েছি, লজিক সব কমপ্লিট করে দিয়েছি, যেভাবে তোমরা টিউশন পড়ো। কারণ আমি বারবার করে বলছি, এটা আমার কিন্তু ডিজিটাল ফিলোসফি টিউশন। তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাধারণ ইউটিউব চ্যানেল ভাবছো, তারা মহা ভুল করছো, মহা ভুল। শুধু একটা ভিডিও দেখে অন্যান্য ইউটিউব চ্যানেলের মতো দেখে চলে যাচ্ছ, মহা ভুল করছো। তোমার কাছে অপরচুনিটি আছে, তুমি যে টিউশনে পড়েছো সেই টিউশনের নোট, সেই টিউশনের লজিক, সেই টিউশনের কোন জায়গায় খামতি, কি সাজেশন, কি দরকার, কোন অধ্যায় বুঝতে পারোনি, কোন অধ্যায় নোট বুঝতে পারোনি, কোন অধ্যায় নোটটা ঠিকঠাক পাওনি, কোন অধ্যায় নোট লিখেও সেটা কমন পড়বে কিনা। এখানে আমার টিউশন, মানে এমনি তো তোমরা টিউশন পড়তে নিশ্চয়ই একটা টিউশনে পড়তে, একটা টিউশনে পড়েই মতো 500 টাকা দিতে, মাস গেলে 500 টাকা দিতে, সেখানে আর তো বেশি টিউশন পড়তে পারতে না। কিন্তু আমার এই টিউশন, সেখানে তোমাকে 0 টাকা, 1 টাকাও নয়। তো আমার টিউশনটা পড়ে এবার বিনা টাকায় দেখো, পড়ে দেখো, ফ্রিতে পড়তে তো অসুবিধা নেই, পড়ে দেখো, তারপর বুঝতে পারবে যে এখানে পড়ে তোমার লাভ হচ্ছে কি হচ্ছে না। তো আমার টিউশনের নোটগুলো, লজিকগুলো, এক্সট্রা ক্লাস তো ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অধ্যায়ে। এখন যেমন নোটটা করালাম, এই যে নোটটা করালাম, এটা যাদের অসুবিধা, যারা নোটটা পায়নি তাদের জন্য শেয়ার করলাম। কিন্তু বাকি যে এমসিকিউ এসিকিউর জন্য যে এক্সট্রা ক্লাসগুলো করাচ্ছি, প্রত্যেকটা অধ্যায় থেকে যেভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে, যেভাবে 8 মার্কের লজিক আসতে পারে ঘুরিয়ে, যেভাবে এমসিকিউ এসিকিউগুলো প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, লজিক থেকে কি কি প্রশ্ন হতে পারে, তার জন্য যে এক্সট্রা ক্লাসগুলো প্রত্যেকটা অধ্যায় থেকে খুঁটিয়ে খুঁটিয়ে করাচ্ছি, যেগুলোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর এটা তো নোটের, যারা বুঝতে পারিনি, যারা নোটটা পাইনি, তারা এটা এক্সট্রা ক্লাস। তো এক্সট্রা ক্লাসের মধ্যে যেমন নোটটা কেউ বুঝতে পারিনি, নোটটা কেউ লেখেনি, তাদের মধ্যে যেমন এক্সট্রা ক্লাসের নোটটা আছে, ঠিক তেমনি লজিকও আছে, ঠিক তেমনি এমসিকিউ এসিকিউ কিভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন হতে পারে ঘুরিয়ে, যেগুলো তোমরা জানো, পড়েছো, কিন্তু পরীক্ষায় উত্তর দিতে পারবে না ঘুরিয়ে আসলে, সেগুলোই কিন্তু আমার এক্সট্রা ক্লাসে আছে। তো প্রত্যেকটা অধ্যায় এক্সট্রা ক্লাসগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আমার এক্সট্রা ক্লাস যদি না করো তাহলে তোমরা কিন্তু মহা বিপদে পড়বে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের ভালোর জন্য বলছি, আমার টিউশনে যা যা করাইছি, মেন ক্লাস তো কমপ্লিট, মেন ক্লাসে তোমরা পড়ে নাও, সঙ্গে এক্সট্রা ক্লাসগুলো এখন যেগুলো চলছে। তো তোমার যদি এটা নোট মুখস্থ হয়ে থাকে অসুবিধা নেই, তোমাকে তার ডবল পড়তে হবে না, কিন্তু এর সঙ্গে বাকিগুলো পড়ে নাও। বাকি এক্সট্রা ক্লাসগুলো প্রত্যেকটা অধ্যায়ের ডবল ক্লাস, মেইন ক্লাস আর এক্সট্রা ক্লাস অনেক পার্থক্য আছে। সেটা যুক্তি অধ্যায় হোক, সেটা বচন অধ্যায় হোক, বচনের বিরোধিতা হোক, অমাধ্যম অনুমান হোক, নিরপেক্ষ ন্যায় হোক, চলছে ক্লাস। যেগুলো হয়ে গেছে, যেগুলো চলছে। তারপর মনে করো ট্রুথ ফাংশন, বুলীয় লিপি, ভেনচিত্র যেটা, তারপর কারণ চ্যাপ্টার, আরোহমূলক দোষ, এই যে আরোহমূলক দোষ, তারপর মিলের পরীক্ষামূলক পদ্ধতি, প্রত্যেকটা অধ্যায়
যা যা করাচ্ছি মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস, সেগুলো যদি পড়ো কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে না, 80-তে 80। আর সাজেশন আলাদা করে শেয়ার করা আছে, কারা নোট করবে, কারা লজিক করবে, লজিক করলে কোনটা কাকে করতে হবে, নোটটা করলে কি সবাইকে করতে হবে, কি করতে হবে, সব সাজেশনটা আলাদা করে দেখে নাও। শুধু সাজেশন কেন, আমি যখন নোটগুলো লেখাচ্ছি সেগুলো সাজেশন ভিত্তিকই লিখিয়েছি, যা করাচ্ছি প্রতিটাই সাজেশন ভিত্তিক। তো তোমার কোন অধ্যায় কি প্রবলেম, তোমরা সব ক্লাস করো, মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে যারা এখনো টিউশন নেয়নি। তো আমি এটাই বলতে চাচ্ছি, এটা ডিজিটাল ফিলোসফি টিউশন তো পড়েছো, ওই টিউশন আর এই টিউশনের কি পার্থক্য সেটা নিজেরাই বুঝতে পারবে আশা করি ক্লাসগুলো করলে।